আজ আমরা যাকে অতিথি হিসেবে পেয়েছি এবং এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি, তিনি প্রফেসর আসিফ নজরুল। এই মুহূর্তে যে তিনি সরকারের একজন উপদেষ্টা, তিনি সরকারের সঙ্গে রয়েছেন, সেই আসিফ নজরুলকে আমরা সঙ্গে পেয়েছি। প্রফেসর আসিফ নজরুল, আপনাকে আমাদের সাথে পেয়ে আপনাকে আমাদের কৃতজ্ঞতা জানাই। আমাদের সাথে আরো থাকছেন জনাব শামীম ওসমান। জনাব শামীম ওসমান, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। শামীম ওসমান, আপনাকে আমি প্রথম প্রশ্নটি করতে চাই। আপনাকে আসলে দেশ থেকে চলে যেতে হয়েছিল, অবস্থাটা কিরকম সেটা দিয়ে যদি আমরা আসলে শুরু করি। খালেদ ভাই, আপনাকে ধন্যবাদ। ইট ইজ ট্রু যে আমাকে দেশ ছেড়ে যেতে হয়েছে এবং আমি যে দেশ ছেড়ে গেছি সেটা জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর একবার না কয়েকবারের নির্দেশের পরিপ্রেক্ষিতে, এবং আশা করি যে আমরা বিতর্ক না যেয়ে আমরা সত্য কথাটা বলার চেষ্টা করব। আমাদের অনেক প্রশ্ন আছে, আপনি যদি একটু সংক্ষেপে বলতেন। আমাদের আসলে প্রশ্নের শুরু শেষ নাই, এত প্রশ্ন আপনার কাছে, সেই সম্পর্কে আমরা একটু আপনাকে শুনবো। আমরা তার আগে একটু প্রফেসর আসিফ নজরুলকে একটু শুনতে চাই। আপনার কাছ থেকে একটু জানতে চাই যে গুম খুন নিয়ে অনেক ধরনের কথা হচ্ছে, এখন বলা হচ্ছে জাতিসংঘের তালিকা, নানা ধরনের কিছু। আমার প্রশ্ন শুধু বিভিন্ন সময় দেখা গেছে যে আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপর, এমনকি শেখ হাসিনার উপর অনেক আক্রমণ হয়েছে, যে আক্রমণ আসলে প্রাণঘাতী ঘটেছে। এরকম একটি আক্রমণের কথা আসলে জনাব শামীম ওসমান এরকম বললেন। আপনার কাছে কি মনে হয় যে এই আক্রমণগুলির কারণ কি? আওয়ামী লীগের উপর এত কার আক্রোশ যে 2001 সালের 16 জুন নেটের মধ্যে শামীম ওসমানের জনসভার মধ্যে বোমা মারতে হবে, 2004-এর 21 আগস্ট দলীয় অফিসে কিবরিয়া সাহেবের মারতে হবে, আসানুল্লাহ মাস্টারকে মারতে হবে। এটা কার আক্রোশ? আমরা অনেক সময় শুনেছি যে বিএনপি ক্ষমতা থাকলে বিএনপি বলে যে এটি আসলে আওয়ামী লীগরা নিজেরা করে। আপনার মতামত একটু শুনতে চাই মূল গুম খুনে যাওয়ার আগে। আপনি যে সমস্ত ঘটনা বলেছেন এগুলি সবই অত্যন্ত দুঃখজনক, এবং আমরা বিভিন্ন সময় আমাদের বিভিন্ন উপদেষ্টারা এসবের বিপক্ষে কড়া বক্তব্য রেখেছে, সরকারের পক্ষ থেকে বক্তব্য রেখা হয়েছে। তবে খালেদ, আপনাকে আমি একটু বিনয়ের সাথে একটা কথা বলি। যখন আমি আপনার টক শো করতাম, যখন আমি এই সরকারে আসার আগে কথা বলতাম, আমি কিন্তু নিজে বলতাম যে সরকার এত নিপীড়ন চালাচ্ছে, এই সরকার পতনের পর অনেক ভয়াবহ ঘটনা ঘটতে পারে, সরকারকে ওয়ার্ন করার চেষ্টা করতাম। আপনার নিশ্চয়ই মনে আছে যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারে যারা মন্ত্রী, তারাও বলতো আমরা ক্ষমতায় না থাকলে ঘরে ঘরে ঢুকে আমাদেরকে মেরে ফেলাবে, এরকম কথা বলা হতো না খালে? তো আমরা যেই অরাজকতার আশঙ্কা করছিলাম আওয়ামী লীগের 15 বছরের অপশাসনের কারণে, মানুষের প্রতি অকথ্য নিপীড়ন নির্যাতনের কারণে, মানুষের মুখ বন্ধ করে রাখার কারণে, এটার আউটবার্টস হিসাবে আমরা যতটুকু খারাপ অবস্থা আশঙ্কা করেছিলাম, আপনাকে বিনয়ের সাথে বলি ততটা খারাপ অবস্থা হয় নাই। খারাপ অনেক কিছু ঘটেছে, ততটা খারাপ কিছু হয় নাই। তারপরও যেগুলি খারাপ কিছু ঘটেছে সেখানে আমাদের সরকারের কিছু ক্ষেত্রে ব্যর্থতা থাকতে পারে, অবশ্যই আমরা ব্যর্থতা থেকে শেখার চেষ্টা করছি। আপনাকে একটা এক্সাম্পল বলি, আদালত প্রাঙ্গণে যখন হামলার ঘটনা ঘটলো, তখন এটা তো আসলে দেখার কথা হচ্ছে ধরেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কিন্তু আমাদের এখানে অনেকে মনে করি কি, যেহেতু আমি আইনমন্ত্রী, তো আইন শৃঙ্খলা পরিস্থিতি হচ্ছে আমার এটা আমার না রে ভাই। তারপরও আমরা একসাথে কোঅর্ডিনেটেড ওয়েতে কাজ করি, সব ব্যর্থতার ক্ষেত্রে যৌথ দায়িত্বের অংশ হিসাবে আমারও দায়িত্ব আছে, কিন্তু আলাদাভাবে এককভাবে এটা আমার মন্ত্রণালয় দেখার বিষয় না। তখন আমি স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে কথা বলে আমরা অনেক ইনোভেটিভ টেকনিক বের করা শুরু করলাম যে কি করব, মানুষ এত ক্ষুব্ধ। আমি যখন জিজ্ঞেস করলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে যে মানুষ যেভাবে মারতে আসছে আপনারা ঠেকান না কেন? পুলিশ বলে পুলিশ ঠেকাতে গিয়েছিল, তখন তো পুলিশের মরাল কারেজ ছিল না। যারা মারতে এসছে তারা পুলিশকে অকথ্য গালাগালি করে বলছে তোরা শেখ হাসিনার পুলিশটা মাইরা তোদেরকে ঝুলায় রাখবো, আমাদের ধাক্কা দিস। পুলিশের তো তখন মরালিটি নাই। কিছুদিন আগে পুলিশের বাহিনীর সদস্যরা হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে, সেই পুলিশ কি ওই মরাল কারেজটা থাকে? তখন আমরা বিভিন্ন পদ্ধতি বের করা শুরু করলাম। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমাদের যারা বিচারকরা আছে ওনাদেরকে রিকোয়েস্ট করলাম যে আপনারা তো যে কোনো সময় ইচ্ছা করলে শুনানি করতে পারেন, তাহলে সকাল 7টায় শুনানি করেন। মানুষ তো সকাল 7টায় জড়ো হবে না। আপনি দেখবেন আনিসুল হক সাহেব এবং সালমান এফ রহমান ওনাদের পরে শুনানিটা সকাল 7টায় হয়েছিল, কেউ ওনাদেরকে মারে নাই। এরকম আমরা বিভিন্ন রকম ভাবে অ্যাড্রেস করার চেষ্টা করছি, সব আপনাকে বলতে পারবো না। প্রতিনিয়ত সেটা নিয়ে আমরা ভাবি, আমরা উপদেষ্টা পরিষদ সদস্য বসি, সবাই চেষ্টা করে। কিছু জিনিস আমরা করতে পারি না, কারণ আপনি বিপ্লব পরবর্তী সময়ে মানুষের অনেক অন্য ধরনের এক্সপেকটেশন থাকে, এত বছরের রাগের আউটবার্টস থাকে। এখনকার গুম খুন নিয়ে আপনি আসলে কি বলবেন? যে সরকারের জায়গা থেকে এটি বারবার অস্বীকার করা হচ্ছে, কিন্তু এটি একটি বাস্তবতা। এই বাস্তবতাকে শামীম ওসমান কিভাবে দেখে, আমাদের যদি খুব সংক্ষেপে একটু বলতেন। আমি আপনার প্রশ্ন উত্তরটা দেওয়ার আগে আমি আমাদের গর্ব করার কয়েকটা বিষয় বলতে চাই। আজকে দেশটা তো আমার আপনার সবার, ফারুক ভাইয়ের সবার, আমাদের দেশে। এখানে আমাদের বাচ্চারা ভবিষ্যতে থাকবে, বড় হবে। দেশের সম্মান যদি বৃদ্ধি পায়, আমাদের সবার সম্মান বৃদ্ধি পাবে। আমরা কোনো খারাপ জিনিসকে আমরা আশা করি না। আজকে আপনার কাছে আমার একটা প্রশ্ন না, জাতির, পৃথিবীর, বিশ্বের কাছে প্রশ্ন,
শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়। এমন এমন লোকও আছেন যারা শান্তির সাথে জড়িতই না, কিন্তু তারা নোবেল পুরস্কার পান। আমি কোনো ব্যক্তির কথা বলবো না। দেশে আজকে যে প্রশ্নটা আপনি করেছেন জি গুম খুনের ব্যাপারে, জি আমি খুব পরিষ্কারভাবে বলতে চাই, একটা পরিবার আগুন দিয়ে বাসে পুড়িয়ে মেরে ফেলা হলো। বাসে শুয়েছিল ড্রাইভার আর কন্ট্রাক্টর, তাকে আগুন দিয়ে পুড়িয়ে মারে হলো। ওস্তাদকে মাথা দিয়ে যে কন্ট্রাক্টর পুড়িয়ে মেরে 85 জন মানুষকে পুড়িয়ে ছাই করে দেওয়া হলো। এটার নাম রাজনীতি। আর তাদের বিচার হলো না কেন? যারা আগুন সন্ত্রাস করলো এই দেশে, যারা পুলিশকে পুড়িয়ে মারলো, সাংবাদিককে পুড়িয়ে মারলো, জজ করে বোম মারলো এবং বিভিন্ন স্কুল সেন্টার উড়িয়ে দিল। আমি এই সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই, এই সরকার ন্যায় বিচার কেন করছে না? আমি একটু মানে প্রথমত কারা আগুন দিয়েছে সেই বিষয়টি আসলে পুলিশ তার চার্জশিট বা তার যে প্রতিবেদন সেই প্রতিবেদনে দাখিল করতে পেরেছে কিনা আমি জানি না, কিন্তু অজ্ঞাতনামা যাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে বা যাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে তারা বেশিরভাগই বিএনপির নেতা বা কর্মী, এবং তাদের মধ্যে থেকে বিএনপির অনেক নেতা কর্মী আছেন যাদের হাতে একটি বোমা নিয়ে তারা বোমা মারছেন, সেটি ভাবনাটাও একটু মানে কষ্টকল্পনা। সাহেব ভাই, এর জন্য তার আপনি সরকারকে মানে একজন মানুষকে আমি গুম করে দিব, খুন করে দিব, এই বিষয়টাকে আমি একজন মানুষ হিসাবে, আমি যদি মৃত্যু হয়ে যায় আমার, আমি কোনোদিন এটাকে সাপোর্ট করব না। এবং অতীতে কে কি করেছে সেই জন্য আমাকে একই পথে চলতে হবে, আমি সেটাকেও মনে করি না। আমি আমাদের সজীবদের জয় একটা ফেসবুকে এই যে আমেরিকা গত 2 দিন আগে একটা স্ট্যাটাস দিয়েছেন, 3-4 দিন আগে, বিএনপি জামাতের সরকারের 100 দিনের সন্ত্রাসী কার্যকলাপে নিহতের সংখ্যা ছিল 100 দিন, মাত্র 100, এবং যা দিয়েছেন উনি সব কয়টা হলো মিডিয়ার থেকে নেওয়া। আমার হাতে কাগজগুলি আছে এবং এগুলি সব মিডিয়ার থেকে দেওয়া। এবং উনি ওইখানে বলেছেন 100 দিনে নিহতের সংখ্যা ছিল 1200, ধর্ষণের ঘটনা গড়ে প্রতিদিন 4টি, খুনের সংখ্যা গড়ে প্রতিদিন 6 জন। থানার ওসিও নিজের যান বাঁচাতে জিডি করেছিলেন। হ্যাঁ, এখন আমি এই কথা দিয়ে এটা প্রমাণ করতে চাই না যে ওনারা করেছেন দেখে আমাকে করতে হবে, এটা আমি বলতে চাই। বলতে পারে আমরা তো একটা পলিটিক্যাল পার্টির গভর্নমেন্ট না। পলিটিক্যাল পার্টির গভর্নমেন্ট হয় কি, তারা অনেকদিন একসাথে কাজ করে, তাদের মধ্যে কোঅর্ডিনেশন থাকে, তাদের একটা দক্ষ কর্মী বাহিনী থাকে। আমরা তো কেউ কারোর সাথে আগে কাজ করি নাই, আমরা সবাই একসাথে নতুন করে আসছি। আমাদের এটি আমার মনে হয় যে এই বক্তব্য পরিষ্কার। জনাব শামীম ওসমান, আমাদের প্রশ্ন ছিল যে আপনার গত 4 বা 5 বছরে এরকম কোনো বিষয়ে আর মনে হয়েছে কিনা বাংলাদেশে এই গুম খুনের বিষয়ে কোনো আর প্রশ্ন তোলা যেতে পারে? জনাব শামীম ওসমান, আপনার নিশ্চয়ই মনে আছে একরামুল বলে চট্টগ্রামের একজন কাউন্সিলর, তার মেয়ে যখন বলছিল বাবা তুমি কান্না করছো যে, এবং তারপরে যখন তাকে গুলি করে হত্যা শব্দ আমরা শুনলাম, সেই সময়ের মধ্যে কিন্তু আমরা অনেকেই বলছিলাম যে এইখানেই এটি শেষ হওয়া উচিত, কিন্তু এটি আসলে শেষ হয় নাই। জনাব শামীম ওসমান, আমি আপনার সাথে 100% একমত। আমি কোনো অবস্থাতে একজন মানুষ হিসাবে, পৃথিবীর 800 কোটি মানুষও যদি চায় একজন মৃত মানুষকে জাগিয়ে তুলবে, তা তো জাগিয়ে তুলতে পারবে না, তাই না? তো একজন মানুষকে আমি গুম করে দিব, খুন করে দিব, এই বিষয়টাকে আমি একজন মানুষ হিসাবে, আমি যদি মৃত্যু হয়ে যায় আমার, আমি কোনোদিন এটাকে সাপোর্ট করব না। এবং অতীতে কে কি করেছে সেই জন্য আমাকে একই পথে চলতে হবে, আমি সেটাকেও মনে করি না। আমরা যেটা চোখে দেখবো এবং যেটা বুঝবো সত্য, আমরা সেটাকেই বিশ্বাস করব এবং সেটাকে বিশ্বাস করা উচিত। আমি আপনাকে একটা জিনিস স্পেসিফিক্যালি বলতে চাই খুব পরিষ্কারভাবে, আমি একজন হিউম্যান বিং হিসাবে আমি কোনো ধরনের হত্যাকাণ্ডকে আমি সমর্থন করি না এবং করা উচিত, তাহলে আমি মানুষ হিসেবেই গণ্য হব না। এখানে একটা লিস্ট আছে আমার কাছে, বিশাল লিস্ট। আমাদের আইবি রহমান, SM কিবরিয়া, আসানুল্লাহ মাস্টার, মমতাজ ভাই, গোপাল কৃষ্ণ মুহুরী, অধ্যাপক হুমায়ুন আজাদ, অধ্যাপক ইউনুস, এরকম দেশ বরেণ্য ব্যক্তিদের নামের লিস্ট আছে আমার কাছে এখানে প্রচুর, যেগুলি, এবং ইভেনচুয়ালি ফারুক ভাইদের সময় ব্রিটিশ হাই কমিশনার যখন শাহজালাল বাবার মাজারে গেছিলেন, ওনার উপরে বম ব্লাস্ট হয়েছিল, ওখানে কিন্তু মানুষ মারা গেছিল। কিন্তু আপনি কিন্তু বিএনপির আমল থেকে আসতেই পারতেছেন না, আপনি বিএনপির আমলেই থাকতেছেন, আপনি এই আমলে আসেন। আজকে আপনাদের দুজনের কাছ থেকে আমি আজকে যত পজিটিভ কথা শুনেছি, শেষ করে দিই ভাই, পজিটিভ কথা শুনে, কিন্তু প্রশ্ন যে আপনার মনে হয় কিনা তত্ত্বাবধায়ক সরকার বেশিরভাগ মানুষ চায় বা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন বেশিরভাগ মানুষ চায়, আপনার মনে হয় কিনা? আমার মনে হয় যে বাংলাদেশের মানুষ উন্নয়ন চায় এবং বাংলাদেশের মানুষ যেটা দেখেছে
যে বিএনপির শেষ বাজেট ছিল 60,000 কোটি টাকার, আর আওয়ামী লীগের এই বাজেট ছিল 6 লাখ কোটি টাকার। মানুষ তার উন্নয়ন চায়। ওই শামীম ওসমান কথা বলবে না ফারুক ভাই কথা বলবে, দ্যাটস নট মানে যেমন ইলেকশনই হোক, ইলেকশন যেমনই হোক, দেখতে চায় যেমন যে ইলেকশন হোক, যেমন না, মানুষ তার ভোটের অধিকারও চায়, এবং আমি নিজেও চাই যে ভোটের অধিকার হোক। আমি চাই না যে একটা ছাত্র সারা বছর লেখাপড়া করলো, সেও পরীক্ষায় পাশ করলো, আরেকজন পড়ালেখা করলো না, সেও পাশ করলো, এটা আমি চাই না। ওকে শামীম, আপনাকে ধন্যবাদ জানাব শামীম ওসমান। আমি শুধু দর্শকদের উদ্দেশ্যে একটি কথা জানিয়ে রাখি, বিবিসি বাংলা আসলে বন্ধ হয়নি। বিবিসি বাংলা তার রেডিও সার্ভিস শুধু বন্ধ করেছে, বাকি সার্ভিসগুলো চালু আছে। আপনাদের দর্শকদের নিশ্চয়ই আমি পরবর্তী সপ্তাহের জন্য আমন্ত্রণ জানিয়ে রাখছি, পরবর্তী অনুষ্ঠানের জন্য, অন্যদের জন্য সেই পর্যন্ত।